হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী প্রণাম। গল্প শোনাতে এসেছি আবার। কি গল্প শোনাবো? এক অকৃতজ্ঞ শিষ্যের গল্প। গুরুদেব বলছে, জীবেরও নিস্তার লাগি শ্রী নন্দসূত হরি, ভুবনে প্রকাশন গুরুরূপ ধরি। পিতামাতা প্রথম গুরু, কিন্তু ভগবত ধামে ভগবানের ধামে নিয়ে যাওয়ার জন্য একজন গুরু হয়, তো উনাকে বলা হয় গুরু। গুরু তো গুরুদেব একবার একটা গ্রামে গিয়েছিলেন। সেখানে হরিবাসর হচ্ছিল। উনার অনেক শিষ্য সামন্ত সেখানে ছিল। গুরুদেবকে নিমন্ত্রণ দিয়েছিলেন এবং গুরুদেব সেই গ্রামে হরিবাসরে উপস্থিত হয়েছিলেন। তো সেই হরিবাসের নিমন্ত্রিত অনেক ভক্ত অন্য অন্য গ্রাম থেকে এসেছে। তো এক শিষ্যর জীবনী বলব। এক শিষ্য রীতিমতো সেই হরিবাসরে সেই গ্রামে উপস্থিত হয়ে যায়। তো সেখানে হরিবাসরে হরিনাম কীর্তন হচ্ছে, মহোৎসব হচ্ছে, ভোজন আদি হচ্ছে। তো উনার ওই যে গুরু, উনি কিছু কথা বলেছিলেন। তো সেই কথা শুনে উনার খুব ভালো লাগে এবং শিষ্যের মনে হয়েছিল যোগ্য গুরুর কাছে দীক্ষা নেওয়া অতি আবশ্যক। তার কারণ এই মানব জন্ম পাওয়ার পর যদি আমি দীক্ষা না পাই, সদ্গুরুর চরণাশ্রয় না গ্রহণ করি, তাহলে আমি অন্তিমে মরার পরে ভূত হয়ে জন্ম যেতে পারি, আবার মানব জন্মও পেতে পারি, কর্মফল অনুযায়ী আমি জন্ম পেতে পারি। তখন কি করেছিল সেই শিষ্য গুরুদেবের কাছে আত্মসমর্পণ করে বলেছিল যে, হে গুরুদেব, আমি আপনার কাছে দীক্ষা গ্রহণ করতে চাই। আমার মানব জন্মকে ধন্য করার জন্য আপনার নাম হয়েছে পতিত পাবন। তা আপনি পতিতকে উদ্ধার করবেন, সেই প্রয়াসে আমি আপনার কাছে এসেছি। আমি একটা পতিত জীব, আপনি আমাকে নিজ গুণে কৃপা করে দীক্ষা দিয়ে আমার এই দুর্লভ মানব জন্মকে সার্থক করুন। গুরুদেব শুনলেন সেই পুত্রের কথা। অভিপ্রায় ছিল বড় মিঠা, বড় মধুর। তো গুরুদেব কি করলেন? রীতিমতো শিষ্যের বাড়িতে উপস্থিত হলেন একদিন। তারপরে দীক্ষা অনুষ্ঠান হবে, হরিনাম সংকীর্তন হচ্ছে, রন্ধনাদি হচ্ছে, তার দীক্ষা হবে। তো আগে প্রাচীনকালে গৃহস্থরাও দীক্ষা দিত। আগেকার গুরুদেবদের দুটো বউ ছিল, একটাও ছিল ওনারা গৃহস্থ ছিলেন, আদর্শ গৃহস্থ। কিন্তু এই বর্তমান যুগে কিছু গুরু আছে যেনারা ব্রহ্মচারী। তো যাই হোক, ওনার পরিস্থিতিটা বলছি আমি। তো গুরু রীতিমতো দীক্ষার ব্যবস্থা করে ফেললেন, দীক্ষাও দিলেন। তো দীক্ষা দেওয়ার সময় পুত্রকে বলে গেছিল যে, হে পুত্র, আমি তো আরো জায়গায় যাব, আমার তো আরো শিষ্য সামন্ত আছে, আমার কর্তব্য তাদেরকে দেখা, দর্শন করা, তারা কেমন আছে, ভালো মন্দ জানাশোনা, আমাকে যেতে হবে। গুরুদেব কিছুতে থাকার পর চলে যাচ্ছেন। তো যাওয়ার সময় বলে গেলেন, শিষ্য, আমি তোমার গৃহে যে কদিন ছিলাম, দীক্ষা নেওয়ার পরে তুমি যেভাবে সকাল সন্ধ্যা এই হরিনাম জপ করতে, কৃষ্ণ কথা শুনতে, আমি চলে যাওয়ার পরও তুমি এই হরিনামটা করবে। যে মালার ঝোলাটা দিয়ে গেছিল, এই হরিনামটা তুমি করবে। আর কি করবে? কৃষ্ণ কথা শ্রবণ করবে, কৃষ্ণ প্রসাদ খাবে, ঠিক আছে? তবেই তুমি আদর্শ গৃহস্থ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ গুরুদেব, হ্যাঁ গুরুদেব। মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে গুরুদেবের কথাগুলো সব শ্রবণ করলো। গুরুদেব ভাবলেও এটা বুঝি আমার উপযুক্ত শিষ্য। বাহ, আমার খুব ভালো লেগেছে। ঠিক আছে পুত্র, আমি আসি, তাহলে আমাকে বিদায় দাও। রীতিমতো শিষ্য গুরুদেবকে করজোরে প্রণাম টনাম করে, চরণ বন্দনা করে, দান দক্ষিণা দিয়ে
গুরুদেবকে বিদায় দিলেন, গুরুদেব চলে গেলেন। এবার কি হলো, গুরুদেব তো চলে গেলেন, শিষ্য সংসার জীবনে মেতে গেলেন। স্ত্রী পুত্র জমি জমা গরু বাছুর চাষাবাদ নিয়ে মেতে গেলেন। আষাঢ় মাস, প্রচণ্ড বৃষ্টি হয়েছে, ধানের বীজ ফেলেছে, ছোট ছোট ধান হয়েছে, তো ধান লাগাইতে হবে, ব্যস্ত হয়ে গেলেন। কিষান পাট হাল গরু নিয়ে ব্যস্ত, জমিতে কাদা করতে হবে, বিচন ফেলতে হবে, ধান লাগাতে হবে, ফসল হবে, তবেই তো ভোজন জুটবে। যাওয়ার সময় কি করেছিলেন, ওই হরি নামের মালাটা চালের বাতায় বেঁধে রেখেছিলেন। মানে আগে টিনেরও বাড়ি হতো, বিচুলির চালের বাড়ি হতো এবং টালিরও বাড়ি হতো। তো উনি গরিব মানুষ ছিলেন, বিচলির চালের বাতার মধ্যে, মানে বাঁশ দিয়ে যে বাতা বেঁধে চাল ছাওয়া হয়, সে বাতার মধ্যে হরিনামের মালাটা বেঁধে রেখেছিলেন। ঝুলিয়ে দিয়ে রীতিমতো চলে যায়। এমন সময় ব্যস্ত, চাষাবাদ করলো, কাদা করলো জমি, বিচন ফেললো, পাট কিষান নিয়ে ধান লাগালো, এই করতে করতে 1.5 মাস রীতিমতো কেটে যায়। শিষ্য কিন্তু জব করে না। মালার ঝোলাটা যে চালের পাতায় বাঁধা আছে শিষ্য ভুলে গেছে। মালা জপ করতে হবে, গুরুদেব ভুলে গেছে, গ্রন্থ অধ্যয়ন করতে হবে, শ্রবণ করতে হবে, শিষ্য ভুলে গেছে। বাস 1.5 মাস পর গুরুদেব ভাবল, আমার শিষ্য কেমন আছে একবার দেখে আসি। উপযুক্ত সময়ে গুরুর প্রবেশ। এমন সময় শিষ্যের স্ত্রী দৌড়ি গিয়ে বলল, কি গো শুনছো, তুমি তো 1.5 মাস কত কাজ করলে, সংসারের কাজে মত্ত থাকলে, গুরু আসছে। বলে গুরুদেব আসছে? এই গুরুদেবের কথা শুনে হাত পা ভালো করে ধুয়েছি কিনা কে জানে, দে ছুট বাড়ি বলে দৌড়াতে 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 বাড়ি গেল। তখনই যা গুরুদেব যে নাম করতে বলেছিল সেটা কিন্তু হয়নি। ও তো জানে যে 1.5 মাস আমি নাম জপ করিনি, গুরুদেব আসলে ধরে ফেলবে। তো কি করলো, দৌড়ে গিয়ে কোনো কথা নাই, ওই যে চালের বাতাতে যে মালার ঝোলাটা ঝুলেছিল, শিষ্য জমি থেকে দৌড়ে এসে কোনো কথা নেই গিয়ে মালার ঝোলার মধ্যে হাত ঢুকিয়ে দিল। হাত ঢুকিয়ে লাগলো জপ করতে, যে মন্ত্র দিয়ে সেই মন্ত্র জপ করতে লাগলো। আরে মশাই, উনি তো মালা জপ করে যাচ্ছে, আর মানে খুব জীবন মরণ নিয়ে মালা জপ করছে, আর চোখ দিয়ে জল বের হচ্ছে, খুব একটা কষ্টজনক ব্যাপার। গুরুদেব এসে দেখলো শিষ্যের অবস্থা খুব খারাপ, শিষ্য মালা জপ করছে আর শিষ্য খুব কষ্ট পাচ্ছে, কিছু একটা হচ্ছে, নামটা ভালো জপ হচ্ছে না, এত কষ্ট হচ্ছে কেন? গুরুদেব কাছে গিয়ে দেখলেন মালার ঝোলাতে ভীমরুলের বাসা হয়েছিল, আর ওই ভীমরুলের বাসা না ছাড়িয়েই মালার ঝোলার মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছে, হাত ঢুকিয়ে রীতিমতো জপ শুরু করেছে। আর জপ করার কারণে হাতের মধ্যে এমন বল্লা কামড়াতে লেগেছে, বল্লা কামড়াতে কামড়াতে মালার ঝোলা তো হাতটা যেখান দিয়ে ঢুকায় সেই জায়গাটা তো ছোট, ওইখান দিয়ে হাতটা প্রবেশ করে তো মালাটা জপ করতে হয়, হাতটা ঢুকিয়ে দিয়েছে, দিয়ে জপ করবে মালা। এমন সময় ওই বল্লার কামড়ে হাত গেছে একদম ফুলে, আর যেই ফুলে গেছে হাত আর মালা ঝোলা থেকে বের হচ্ছে না। তো গুরুদেব দেখলো যে শিষ্যর অবস্থা খুব খারাপ, তখন গুরুদেব বলল, গুরুদেব ব্যাপারটা বুঝতে পেরেছে, কিন্তু গুরুদেবটা ক্ষুধার্ত তৃষ্ণার্ত, এই দুপুরবেলা এসছে, এখন গুরুদেবের সেবা ভোজন না করে এই মালা জপ করছো তুমি এখন। গুরুদেব ব্যাপারটা বুঝে গেছে। তখন গুরুদেব বলল, শিষ্য তুমি মালা জপ রেখে দাও, রেখে আগে আমার সেবা করো। তো বলে, গুরুদেব আমি আপনার সেবা কি করব? আমি মালার ঝোলা ছাড়লো, মালার ঝোলা আমাকে ছাড়ছে না, তো কি করব? বলে, কেন? অনেক ভেমরুল বাসা করেছিল, 1.5 মাস পর মালা জপতে শুরু করেছে, আপনাকে দেখে মালার ঝোলা থেকে হাত আর বেরোচ্ছে না। তখন গুরুদেব কি করলো, শিষ্যের গলায় পা দিয়ে মালার ঝোলা টেনে একদম ছুটিয়ে দিল। তারপরে শিষ্য একদম ওরে বাবারে করে চিলিয়ে উঠলো,
কারণ হাতে তো ফুলা, বল্লা কামড়ে তো হাত ফুলিয়ে দিয়েছে, তারপরে মালা ঝোলেছে শক্ত কাপড়ের টান, জীবন বেরিয়ে গেল, শিষ্য একদম ওকে মাকে করে চিলিয়ে উঠলো। তারপরে কি হলো, শিষ্য দেখে হাত ফুলে গেছে। তখন গুরুদেব সব জানতে পারলেন। তো কথা হচ্ছে, আপনারা যারা গুরুদেবের কাছে দীক্ষা নেবেন এরকম শিষ্য হবেন না। অ্যাটলিস্ট গুরুদেবকে কথা দিয়েছেন যে গুরুদেব যে মন্ত্রটা দিয়েছে সেটা জপ করতে হবে। আরে বাবা, সংসারের কাজ তো থাকবেই। পৃথিবী থেকে যেদিন থেকে জ্ঞান হয়েছে আমরা তো নানাবিধ সংসারের কাজ করি, আপনিও করেন আমিও করি, কিন্তু নিজের ধর্মটা তো পালন করতে হবে। আমারও তো অনেক কাজের মধ্যে আমি মন্দিরে যাই, কীর্তন করি, আমার আরেকটা সেবা আছে সেটা করি, এবং বুঝতে পারছেন, ভোজনের জন্য আমাকে পয়সা উপার্জন করতে যেতে হয়, আমি সেটাও করি। পুরোটা না হলো চেষ্টাতে করি, এই হচ্ছে ব্যাপার। তা আপনারা দয়া করে গল্প শুনে কিছু মনে করবেন না, হাসানোর জন্য গল্প বলা, আপনি হাসবেন, কেউ হাসবে, এটাই আনন্দ। হরে কৃষ্ণ। ঠিক আছে, এই বলে গল্প আজকে সমাপ্ত করলাম।